আজকে আমরা কতগুলো কার্যকরী মূলকের নাম, সংকেত এবং গাঠনিক সংকেতগুলো দেখব, তারপরে নামকরণ শুরু করব। তো প্রথমেই আসবো হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এটার সংকেতটা হচ্ছে বন্ড COOH। আমি যে কার্যকরী মূলকের নামগুলো বলতেছি এটা কিন্তু সিরিয়াল অনুযায়ী, হ্যাঁ, সক্রিয়তা ক্রম অনুযায়ী। সবচেয়ে অধিক সক্রিয় থেকে ধীরে ধীরে সক্রিয়তা কমতেছে। তো এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকের গাঠনিক সংকেতটা ঠিক এরকম হবে। এখানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, আর এই পাশে হচ্ছে কার্বন অক্সিজেন একক বন্ধন, আর অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একক বন্ধন। এটা হচ্ছে গাঠনিক সংকেত। তারপর হচ্ছে সালফোনিলিক অ্যাসিড মূলক। এটাকে সালফোনিক অ্যাসিড মূলকও বলা হয়, সমগোত্র শ্রেণীটাকে। আর কার্যকরী মূলকের নামটাকে লেখা হয় সালফোনিলিক অ্যাসিড মূলক, এবং এটার সংকেত হচ্ছে বন্ড SO3H। আর এটার গাঠনিক সংকেত হচ্ছে, এখানে সালফার অক্সিজেন দ্বিবন্ধন থাকবে, আর একটা সালফার অক্সিজেন একক বন্ধন এবং অক্সিজেন হাইড্রোজেন একক বন্ধন থাকবে। স্যার এটা হলো সালফারের যোজনী জানতো। এখানে সালফারের যোজনটা হিসাব করে নাও। এখানে হচ্ছে কয়টা হবে, 4টা অক্সিজেন আছে, 4 দুগুণা 8, আর 2টা হাইড্রোজেন আছে, তো 6 হবে। এখানে যোজনী 6 হবে, তবে 2 4 6 সবগুলোই ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর হচ্ছে এস্টার মূলক। এস্টার মূলকের তোমার সংকেত হচ্ছে এটা, আর গাঠনিক সংকেত ঠিক কার্বক্সিলিক অ্যাসিড মূলকের মতো। এখানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন এবং এখানে ও বন্ড আর। এখানে আরটা কিন্তু হচ্ছে অ্যালকাইল মূলক। আরটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। এটাকে আমরা লিখতে পারি যেমন ধরো CH3 মূলক, মিথাইল মূলক লিখতে পারি, অথবা ধরো ইথাইল মূলক লিখতে পারি। মোট কথা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে মূলকটা সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যালকাইল মূলক, এবং সকল অ্যালকাইল মূলককে আর সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। তারপর আসছে হচ্ছে অ্যাসিড হ্যালাইড মূলক। এটার সংকেত হচ্ছে বন্ড COX, এবং এটার গঠন হচ্ছে C ডাবল বন্ড O, আর এই পাশে হচ্ছে X। তারপর হচ্ছে অ্যামাইডো মূলক, বা এটাকে অ্যামাইড মূলক বলা হয়। এটার এমনিতে সমগোত্রীয় শ্রেণীর নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড বা অ্যামাইড মূলক। এটাকে অ্যামাইডো মূলকও বলা হয়, এবং এর সংকেত হচ্ছে বন্ড CONH2। স্যার এক্স দ্বারা কি বোঝায়? এক্স দ্বারা হচ্ছে হ্যালোজেন বোঝায়। এটা যে কোনো হ্যালোজেন হতে পারে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, এগুলো হবে এখানে। এক্স মানে হচ্ছে হ্যালোজেন, যেমন ধরো ক্লোরো গ্রুপ বা ব্রোমো গ্রুপ, এগুলো হ্যালোজেনকে বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে সায়ানোমূলক। এটাকে নাইট্রাইল মূলকও বলা হয় বা সায়ানাইড বলা হয়। এর সংকেত হচ্ছে বন্ড CN, এবং এটার সংকেত হচ্ছে C ট্রিপল বন্ড N। এটার নাম হচ্ছে সায়ানোমূলক বা নাইট্রাইল মূলক। আর কোনো জায়গায় তোমরা যদি এই ধরনের সংকেত দেখো যে N ডাবল বন্ড C, এরকম সংকেত দেখো, তাহলে এটার নাম হচ্ছে আইসোসায়ানাইড। এইটার নাম হচ্ছে সায়ানাইড, আর এর পাশে এটার নাম হচ্ছে আইসোসায়ানাইড। স্যার দুইটা তো একই। না, দুইটা এক না। এখানে দেখো কার্বন নাইট্রোজেন ত্রিবন্ধন বিদ্যমান, আর এখানে নাইট্রোজেন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। আর আমাদের মূল যে জৈব যৌগ, হ্যাঁ, সে মূল জৈব যৌগের সাথে নাইট্রোজেন সরাসরি যুক্ত থাকবে, আর এখানে মূল জৈব যৌগের সাথে কার্বন যুক্ত থাকবে। দুইটা কিন্তু আলাদা। স্যার একটু নামগুলো আবার বলবেন?
এটার নাম তো লেখাই আছে তাই না, সায়ানোমূলক বা এটাকে নাইট্রাইল মূলক বলা হয়, আর এটার নাম হচ্ছে আইসোসায়ানাইড। এটার নাম আইসোসায়ানাইড। তারপর হচ্ছে অ্যালডিহাইড মূলক। আগের পেজটা একটু দেখান তো স্যার, একটা লিখতে পারিনি। হ্যাঁ দেখো কোনটা লেখা হয় না। লেখা হয়েছে এবার। জি স্যার, ডান। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলকটা হচ্ছে বন্ড সিএইচও এবং এটার গাঠনিক সংকেত হচ্ছে সি ডাবল বন্ড ও, আরেক পাশে হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। তো গাঠনিক সংকেত আমাদের জানা দরকার, কারণ অনেক সময় এমসিকিউ টেবিলে আসে বা ক নাম্বারের প্রশ্ন আসে। তারপর হচ্ছে কার্বোনাইল মূলক বা এটাকে কিটোন মূলকও বলা হয়। তো এটা হচ্ছে তার সংকেত, আর তার গাঠনিক সংকেত হচ্ছে সি ডাবল বন্ড অক্সিজেন বন্ড। এখানে কিটোন মূলকের আসলে দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক থাকবে। মোট কথা কিটোন মূলকের এই যে সি ডাবল বন্ড ও, এই মূলকটার দুই পাশে অ্যালকাইল বা অ্যারাইল মূলক থাকবে, কোনো হাইড্রোজেন থাকবে না। যদি কোনো এক পাশে হাইড্রোজেন চলে আসে তাহলে সেটা অ্যালডিহাইড হয়ে যাবে। আর এই মূলকটার আরেকটা নাম হচ্ছে কার্বোনাইল মূলক। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালকোহলীয় মূলক হচ্ছে OH, এটি হচ্ছে তার গাঠনিক সংকেত ও বন্ড H, অ্যালকোহলীয় মূলক। তারপর হচ্ছে অ্যামিনো মূলক, এটা হচ্ছে তার সংকেত বন্ড NH2। এটার গাঠনিক সংকেত আমরা ঠিক এভাবে লিখতে পারি, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের একক বন্ধন থাকবে। এইটা হচ্ছে তার গাঠনিক সংকেত। সবাই এতটুকু লেখা হয়েছে? স্যার আচ্ছা লেখো। স্যার আবার একটু বুঝিয়ে দিবেন ভালো করে প্রথম বললাম থেকে। কোনটা? স্যার আমি একটু লেট জয়েন কার্বন কার্বন আচ্ছা মাত্র কার্বন এটা হচ্ছে কার্বোনাইল। কার্বোনাইল মূলক বা এটা কিটোন মূলক বলা হয়। এটা হচ্ছে শুধুমাত্র এরকম কার্বন অক্সিজেন যে দ্বিবন্ধন, সেটা হচ্ছে কার্বোনাইল মূলক। এখন এই কার্বোনাইল মূলকের যদি এক পাশে একটা হাইড্রোজেন থাকে তাহলে সেটা অ্যালডিহাইড হয়ে যাবে। আর যদি এখানে কোনো হাইড্রোজেন না থাকে, দুটাই অ্যালকাইল মূলক বা অ্যারোমেটিক মূলক থাকে, তাহলে সেটা হয়ে যাবে কিটোন। তো এই কার্বোনাইল মূলকটা কিন্তু অনেকগুলা যৌগের মানে কার্যকরী মূলকের মধ্যে আছে। যেমন দেখো অ্যালডিহাইডের মধ্যেও কিন্তু কার্বোনাইল মূলক আছে, কিটোনের মধ্যেও আছে, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, ওগুলোর মধ্যে আছে। এতটুকু পর্যন্ত কি সবার লেখা হয়েছে? জি স্যার। হ্যাঁ ওকে। তারপর আসবো হচ্ছে আমরা অ্যালকিন মূলক। অ্যালকিন মূলক হচ্ছে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আর কার্বনের বাকি দুটো হাত খালি থাকবে, সেখানে হাইড্রোজেনও আসতে পারে বা অন্য কোনো মূলক আসতে পারে। এটাই গাঠনিক সংকেত, এটা ভাঙা লেখার কিছু নাই। অ্যালকাইন হচ্ছে যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, এটাই হচ্ছে গাঠনিক সংকেত, এটারও আর নতুন করে কিছু নাই। তারপর হচ্ছে অ্যালকেন মূলক। এটা আসলে নির্দিষ্ট কোনো কার্যকরী মূলক না, মানে বিশেষ কোনো কার্যকরী মূলক না। আর এখানে সবসময় থাকবে কার্বন কার্বন একক বন্ধন। এটি হচ্ছে অ্যালকেনের সংকেত এবং গাঠনিক সংকেত দুটোই বলতে পারো। তারপর হচ্ছে ইথার মূলক। ইথার মূলকের সংকেত হচ্ছে ঠিক এরকম আর ও আর, মানে অ্যালকাইল মূলকের সাথে অক্সিজেন থাকবে, আবার অক্সিজেনের অপর হাতেও একটা কি থাকবে, অ্যালকাইল মূলক থাকবে। তো এটার গাঠনিক সংকেতটাকে ঠিক এইভাবে লেখা যায়, ও সি, এখানে হচ্ছে সি, আর কার্বনের বাকি হাতগুলো খালি অবস্থায় আছে, এখানে অন্য যে কোনো মূলক যুক্ত হতে পারে।
তাহলে এই যে কার্বন অক্সিজেন কার্বন যে বন্ধন, এটি হচ্ছে ইথার মূলক। তারপর হচ্ছে হ্যালাইড মূলক, এটাকে শুধু আমরা এক্স দিয়ে দেখলাম। এটা হতে পারে ক্লোরাইড মানে ক্লোরোমূলক, এটা হতে পারে ব্রোমোমূলক, এটা হতে পারে আয়োডোমূলক, যে কোনো হ্যালাইড মূলক এটা হতে পারে। আর সবশেষে হচ্ছে নাইট্রোমূলক, এটা হচ্ছে নাইট্রোমূলকের সংকেত এবং তার গাঠনিক সংকেতটা হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন একটা সন্নিবেশ বন্ধন, আর এখানে নাইট্রোজেন অক্সিজেন দ্বিবন্ধন। এই হলো নাইট্রোমূলকের সংকেত এবং এটি হলো কার্যকরী মূলকের সক্রিয়তার সিরিজও বটে। এতটুকুই। হ্যাঁ, মোট আমরা কয়টা লিখলাম? প্রায় 14-15টা, তাই না? আমাদের কিন্তু এই সিরিজটা মনে রাখা লাগবে। 16টা স্যার। 16টা। তাহলে নামকরণ করতে গেলে আমাদের কিন্তু এই সিরিজটা মনে রাখা লাগবে। সবার কি এতটুকু লেখা হয়েছে? জি স্যার। তাহলে এই যে আমরা কার্যকরী মূলকগুলোকে লিখলাম, এখানে মোটামুটি সবগুলোরই গাঠনিক সংকেত দেওয়া আছে এবং শুরু হচ্ছে ঠিক এখান থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে। এটা সক্রিয়তা সবচেয়ে বেশি এবং যত নিচের দিকে আমরা যাব সক্রিয়তা তত কমতে থাকবে। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তারপরে সালফোনিক অ্যাসিড মূলক, তারপরে এস্টার, তারপরে অ্যাসিড হ্যালাইড, অ্যামাইডো বা অ্যামাইড মূলক। তো এই যে সক্রিয়তার সিরিজটা তৈরি হয়েছে, এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে তোমার কার্যকরী মূলকের ইলেকট্রন ঘনত্ব এবং পোলারিটির উপর ভিত্তি করে। কতটা পোলার হচ্ছে মানে কতটা ডাইপোল সৃষ্টি হচ্ছে আর এর চারপাশে ইলেকট্রন ঘনত্বের উপর ভিত্তি করে এগুলোর সক্রিয়তাটা তৈরি করা হয়েছে। তারপর ছিল হচ্ছে সায়ানোমূলক বা সায়ানাইড মূলক, এটা আরেকটা নাম হচ্ছে নাইট্রাইল মূলক। তারপরে অ্যালডিহাইড, কার্বনাইল বা কিটোন মূলক, অ্যালকোহলীয় মূলক, অ্যামিনো মূলক, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যালকেন, ইথার, হ্যালাইড, তারপর হচ্ছে নাইট্রোমূলক। যাই হোক, এইটুকু হচ্ছে তোমার কার্যকরী মূলক। এবার আমরা নামকরণে আসব। আমাদের এই জৈব যৌগের নামকরণটা খুব দরকার, তাই না? কারণ এতগুলা জৈব যৌগ তো আমাদের পক্ষে মুখস্থ রাখা সম্ভব না। সংখ্যা প্রায় কত? 80 লক্ষের উপরে। তো নামকরণের একটা পদ্ধতি যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা একটা যৌগের সংকেত লেখা থাকলে সেটার নামটা আমরা এমনিতেই লিখতে পারবো আর কি। ঠিক আছে? তো এখানে জৈব যৌগের নামকরণ আসলে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রচলিত বা সাধারণ পদ্ধতি, একটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি, আর একটা হচ্ছে আইউপেক পদ্ধতি বা এটাকে জেনেভা পদ্ধতিও বলা হয়। এটি হচ্ছে আধুনিক পদ্ধতি, আমাদের এটাই সবচেয়ে বেশি লাগবে। মূলত তোমাদের সিলেবাসে এইটাই আছে, মানে শুধুমাত্র শর্ট সিলেবাসে না, আগের যে সিলেবাস ছিল সেখানে আইউপেক পদ্ধতি ছিল। আর এছাড়া যেহেতু আমরা এখানে বিভিন্ন ধরনের জৈব যৌগের বিক্রিয়াও লিখব, সেসব ক্ষেত্রে দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে প্রচলিত নাম ব্যবহার করা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে উদ্ভূত নাম ব্যবহার করা হচ্ছে। উদ্ভূত নামটা প্রচলিত নামটাই কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। তো প্রথমে আমরা সাধারণ বা প্রচলিত পদ্ধতিতে নামকরণটা দেখব। আমি এখানে প্রথমে কয়েকটা সংকেত লিখতেছি। তোমরা আগেই সংকেত আচ্ছা, তোমরা সংকেত লেখার পর আমি যে কথাটা বলবো আগে সেটা লিখবা, তারপরে সংকেতে যাবা আর কি ধীরে ধীরে। আমি প্রথম সংকেতটা লিখছি, এটা হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড হচ্ছে CH3। এই যে যৌগটা লিখলাম, এই যৌগে মোট কয়টা কার্বন আছে? 4টা। একটু বাড়াই দিই। বিউটেন। আচ্ছা, এটা আরেকটা বাড়াই দিলাম, এখানে একটা CH3 দিয়ে দিলাম। এখন কয়টা হলো? 5টা। আচ্ছা, নর্মালি যখন আমরা নামকরণ করি তখন দেখতে হয় শিকলে কয়টা কার্বন আছে, সেই কার্বন অনুযায়ী তোমার গ্রিক নামটা লিখতে হয়। যেমন 4টা থাকলে বিউট, 5টা থাকলে পেন্ট, 6টা থাকলে হেক্স, 7টা থাকলে হেপ্ট, এইভাবে গ্রিক নাম লিখতে হয়। আর যদি সেটা অ্যালকেন হয় তাহলে গ্রিক নামের শেষে এন যুক্ত করতে হয়।
যেমন বিউটটা হয়ে যায় বিউটেন, পেন্টটা হয়ে যায় পেন্টেন, হেক্সটা হয়ে যায় হেক্সেন। ঠিক আছে, এইভাবে এন যুক্ত করে অ্যালকেনের নামকরণ করতে হয়। এখন আমি যে সংকেতটা লিখলাম, এখানে কি একটাই চেন আছে নাকি আশপাশ থেকে শাখা প্রশাখা বের হয়েছে? একটাই চেন আছে। আচ্ছা, একটাই আছে না? তো প্রচলিত পদ্ধতিতে যখন এরকম সরল শিকল যৌগ হবে, তখন সেই যৌগটার নামের পূর্বে এন যুক্ত করতে হবে। যখন এরকম সরল শিকল হবে তার নামের পূর্বে এন যুক্ত করতে হয়, এবং তারপরে এটা যত কার্বন বিশিষ্ট সেই কার্বন অনুযায়ী অ্যালকেনের নামকরণ করতে হয়। তাহলে এই যৌগটার নাম হচ্ছে, যেহেতু 5 কার্বন বিশিষ্ট পেন্টেন, আর যেহেতু এটা সরল শিকল যৌগ, তাই এটার নাম হবে এন পেন্টেন। এখানে এন মানে হচ্ছে নরমাল। তাহলে তোমরা সংকেতটা লেখো আর নিচে নামটা লেখো। তাহলে প্রচলিত পদ্ধতিতে যখন আমরা এরকম একটা সরল শিকল যৌগ লিখব, তখন তার নামের পূর্বে কি যুক্ত করতে হবে? প্রথমে এন যুক্ত করতে হবে, তারপরে এটা যত কার্বন বিশিষ্ট হবে সেই কার্বন অনুযায়ী অ্যালকেনের নামটা লিখতে হবে। স্যার সরল শিকল বলতে একটা শিকল একটা বুঝিয়েছে। হ্যাঁ রাইট, একটা শিকল, এখান থেকে আর কোনো শাখা প্রশাখা বের হয় না। যেমন ধরো, আমি এটা কি সবাই লিখছো? জি স্যার। সবাই সংকেত লেখা জি আছে। স্যার। আমি আরেকটা সংকেত এখানে লিখতেছি, এটা হচ্ছে CH3 CH, আরেকটা CH3 CH2 CH3। এখন এই যৌগটা কয়টা কার্বন বিশিষ্ট সব মিলায়? 5টা। কার্বন। 5টা কার্বন। এখন এটাকে একটা সরল শিকল নাকি পাশ থেকে কোনো শাখা প্রশাখা বের হয়েছে? থেকে বাইরে এসেছে স্যার। হ্যাঁ, আছে। একটা শাখা প্রশাখা আছে, তাই না? তো এটার ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখতে হবে, প্রচলিত পদ্ধতির ক্ষেত্রে যে কোনো এক পাশ থেকে, কথা তোমরা লিখে রাখতে পারো, যে কোনো এক পাশ থেকে 2 নাম্বার কার্বনে, যে কোনো এক পাশ থেকে 2 নাম্বার কার্বনে দুই নম্বর কার্বনে একটি শাখা থাকলে, একটি শাখা থাকলে তার নামের পূর্বে আইসো শব্দটি যুক্ত করতে হয়। নাম্বার কার্বনের ক্ষেত্রে নাকি 3 বা 4 নাম্বার কার্বনে যদি ওগুলার শাখা ক্ষেত্রে যুক্ত হয় তাহলে হবে না, এটা শুধুমাত্র 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে। আর এগুলোর মধ্যে সীমাবদ্ধতা আছে বলেই কিন্তু আমরা পরবর্তীতে আইউপেক পদ্ধতি উদ্ভাবন করছি আর কি, হ্যাঁ। এগুলা কিন্তু লিমিটেড নাম করার যে পদ্ধতি, এই সাধারণ পদ্ধতি আর উদ্ভূত পদ্ধতিতে। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে আধুনিক পদ্ধতি এবং এটাই সর্বজন স্বীকৃত পদ্ধতি। আইইউপ্যাক এটা কতটুকু কমপ্লেক্স আর কমপ্লেক্স না, না এটা নরমাল, তোমাদের অত কমপ্লেক্স নামকরণ নাই, নরমাল নামকরণ, অতএব এটা জটিল কিছু না, বুঝতে পারলে সহজ। আচ্ছা, এটা লিখছো? তাহলে যে কোনো এক পাশ থেকে 2 নাম্বার কার্বনে একটা শাখা থাকলে তার নামের পূর্বে আইসো যুক্ত করতে হবে। তো এখন দেখা এটা যাচ্ছে আইসোপেন্টেন। হ্যাঁ, তো এটা মোট 5টা কার্বন বিশিষ্ট, 5টা কার্বন থাকলে আমরা নামকরণ করি পেন্টেন, তাহলে এটার নাম হবে আইসোপেন্টেন। ঠিক আছে, এই আইসো মানে হচ্ছে আইসোমার। স্যার 9টা কার্বন জন্য কি লিখতে হয়? 9টা নন-এন, নন-এন। এই আইসো শব্দটা মানে হচ্ছে আইসোমারিক। আচ্ছা, এটা সবার লেখা হয়ে গেছে, এরপর আমরা আরেকটা সংকেত লিখি। এখানে মোট কয়টা কার্বন আছে? 5টা। 5টা। আর এখানে
একটা কার্বনের সাথে দুইটা শাখা আছে, তাই না? এই একটা, জি স্যার। এই একটা, দুইটা শাখা আছে। তাহলে যে কোনো এক পাশ থেকে 2 নাম্বার কার্বনে, আবার তোমরা লিখে রাখো, যে কোনো এক পাশ থেকে 2 নাম্বার কার্বনে দুটি শাখা থাকলে দুটি শাখা থাকলে তার নামের পূর্বে নিও শব্দটি যুক্ত করতে হয়। যে কোনো এক পাশ থেকে 2 নাম্বার কার্বনে দুটি শাখা থাকলে তার নামের পূর্বে নিও শব্দটি যুক্ত করতে হয়। আর নিওর ফুল ফর্ম হচ্ছে নিওমার। তাহলে এইটাও 5 কার্বন বিশিষ্ট, তাহলে এর নাম হবে পেন্টেন, তবে এর নামটা হবে নিওপেন্টেন। লেখা হয়ে গেছে সবার? ইয়েস স্যার। এবার আসি আমরা অ্যালকাইল মূলকে আসি। হ্যাঁ, এই যেগুলো আমরা দেখছিলাম এই সবগুলো ছিল অ্যালকেন। তো এই অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যায় তখন সেই মূলকটাকে বলা হয় অ্যালকাইল মূলক। যেমন ধর আমি এখানে একটা সংকেত দেখতেছি CH3CH2 বন্ড CH2 বন্ড। এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন ছিল, এটা মানে CH3 ছিল, সেখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে এটা CH2 মূলক হয়ে গেছে। তাহলে এখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে, তাই এখন এই অ্যালকেনের নামের সাথে আইল যুক্ত করতে হবে, এন বাদ দিয়ে আইল যুক্ত করতে হবে। এন বাদ দিয়ে আইল যুক্ত করতে হবে। তো এটা কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন, বিউটাইল। হ্যাঁ 4 কার্বন, তাই এর নাম হচ্ছে বিউটাইল। এখানে 4টা, তো 1 2 3 4, তাহলে 4 কার্বন থাকলে তার নাম হচ্ছে বিউটাইল। তবে এটা কি সরল শিকল না? তো যেহেতু এটা সরল শিকল তাহলে এটার নাম হচ্ছে এন বিউটাইল। এন বিউটাইল। অলরেডি আমরা এই এন বিউটাইল মূলকের সংখ্যাটা লিখছি, তাই না? এরপর আমরা এরকম আরো কয়েকটা অ্যালকাইল মূলকের সংকেত লিখব। আচ্ছা, এখানেও কিন্তু কার্বনের একটা হাত খালি আছে, তাহলে এটা একটা অ্যালকাইল মূলক। এখানে মোট কয়টা কার্বন আছে? 4টা। 4টা। তাহলে এটাও কিন্তু বিউটাইল মূলক, তবে এখানে বাম 2 নম্বরে পাশে আইসো। হ্যাঁ, তাহলে একটা মিথাইল মূলক আছে, তাহলে এটার নাম হবে আইসোবিউটাইল মূলক। এটা হবে আইসোবিউটাইল মূলক। ঠিক একইভাবে আমরা আরেকটা সংকেত লিখব এখানে। আচ্ছা, এখন যে সংকেতটা লিখলাম এখানে দেখো যে কার্বনের হাতটা খালি আছে, হ্যাঁ এই কার্বনটার হাতটা খালি আছে, তো এর সাথে মোট কয়টা কার্বন যুক্ত আছে? 3টা। না, এই কার্বনের সাথে কিন্তু দুইটা যুক্ত আছে, এইটা একটা আর এইটা একটা, মোট 2টা কার্বন যুক্ত আছে সরাসরি। তাহলে যে কার্বনের একটা হাত খালি থাকে তার সাথে যদি আরো 2টা কার্বন যুক্ত থাকে
এটা দুইটা কার্বন না বলে কিন্তু দুইটা অ্যালকাইল মূলকও বলতে পারি, যেমন এটা হচ্ছে একটা মিথাইল মূলক, এটা হচ্ছে একটা ইথাইল মূলক। তাহলে যে কার্বন থেকে হাইড্রোজেন চলে যাচ্ছে তার সাথে যদি দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে তাহলে সেই অ্যালকাইল মূলকটাকে বলা হয় সেকেন্ডারি। সেই অ্যালকাইল মূলকটাকে কি বলা হয়? সেকেন্ডারি অ্যালকাইল মূলক। তো এইখানে মোট কয়টা কার্বন আছে? সব মিলে মোট 4টা কার্বন আছে। তাহলে এটা হচ্ছে বিউটাইল মূলক, তবে এটার নাম হচ্ছে সেকেন্ডারি বিউটাইল মূলক। সবাইকে এটা বুঝতে পারছো? সংজ্ঞাটা আবার বল। স্যার আরেকবার বলতেন। আবার বলতেছি, যে কার্বনের একটা হাত খালি থাকে তার সাথে যদি দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তার সাথে যদি দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে তাহলে সেটা হবে সেকেন্ডারি অ্যালকাইল মূলক। তো এখানে যে কার্বনের হাতটা খালি আছে তার সাথে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, যে একটা CH3 আরেক পাশে হচ্ছে CH3 CH2, পুরোটা মিলে কিন্তু একটা অ্যালকাইল মূলক, ঠিক আছে? তো দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকার কারণে তার নাম হচ্ছে সেকেন্ডারি অ্যালকাইল মূলক। তো এখানে অ্যালকাইল মূলক নাকি দুইটা কার্বন? দুইটা কার্বনও বলতে পারো, দুইটা অ্যালকাইল মূলকও বলতে পারো। দুইটা অ্যালকাইল মূলক বললে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়, কার্বন না বলে, কারণ এই পুরাটা কিন্তু একটা অ্যালকাইল মূলক, ঠিক আছে? আর আমি এমনিতে দুইটা কার্বনের কথা কেন বলছি, দুইটা কার্বন বলে খুব সহজে এটা বোঝা যায়। স্যার অ্যালকাইল মূলকের সংখ্যা অ্যালকাইল মূলকের সংখ্যা হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হলে যে মূলক সৃষ্টি হয়। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হলে যে মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। যেমন ধরো তুমি মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলা, তাহলে কি হবে? CH3 হবে না? এটাই হচ্ছে তোমার মিথাইল মূলক। এরকম তুমি ইথেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে সেটা হয়ে যাবে ইথাইল মূলক। এই সেকেন্ডারি বিউটাইল মূলকের ক্ষেত্রে কি আমাদের শর্টকাটই লিখতে পারবো যে সেক বিউটাইল মূলক, নাকি আমাদের হ্যাঁ। সেকেন্ডারি না বিউটাইল? না, পুরোটা লেখার দরকার নাই, সেক বিউটাইল মূলকে লিখবা সংক্ষেপে। সেকেন্ডারি বিউটাইল মূলকের ক্ষেত্রে আমরা সংক্ষেপে সেক লিখবো, সেক বিউটাইল মূলক। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আর এই জায়গায়? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো কিন্তু। আমরা আরেকটা মূলক লিখতেছি। আচ্ছা, এখন এই যে মূলকটা লিখলাম, এখানে যে কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে, বা ধরো যে কার্বনের একটা হাত খালি আছে তার সাথে মোট কয়টা অ্যালকাইল মূলক যুক্ত আছে এখানে? একটা, দুইটা, তিনটা। তিনটা থাকলে সেটা হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল মূলক। তিনটা থাকলে সেটা হচ্ছে টারশিয়ারি। তিনটা থাকলে সেটা কি হবে? টারশিয়ারি হবে, টারশিয়ারি অ্যালকাইল মূলক। তো এখানে মোট 4টা কার্বন আছে, তাই এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল মূলক। আর টারশিয়ারিটাকে সংক্ষেপে আমরা TERT দ্বারা লিখি। টারশিয়ারিটাকে আমরা সংক্ষেপে TERT দিয়ে লিখি, ঠিক আছে? এটা কি সবার লেখা হয়েছে? আচ্ছা লেখো, এটা তোমরা লেখো, লেখা বাকি আছে। সবারই টারশিয়ারি বিউটাইল মূলক পর্যন্ত লেখা হয়েছে? জি স্যার হয়েছে। আচ্ছা, এখন আমি উপরে আরেকটা সংকেত লিখছি, এটা দেখতে পাচ্ছ তোমরা সবাই? স্যার ওদিকে তো তিনটা, চারটে। চারটা। আচ্ছা, আমি উপরে যে সংকেতটা লিখছি এখানে মোট কয়টা কার্বন আছে? 5টা। তাহলে এটা এই অ্যালকাইল মূলকটার নাম হচ্ছে পেন্টাইল মূলক, তাই না? পেন্টাইল মূলক। এখন এই পেন্টাইল মূলকটা নামের পূর্বে আর কিছু যুক্ত করতে হবে। এখানে দেখো তো, যে কোনো এক পাশ থেকে 2 নাম্বার কার্বনে মোট কয়টা কার্বন অ্যালকাইল মূলক আছে? 2টা শাখা যুক্ত আছে না? তাহলে এটার নাম হবে নিও পেন্টাইল মূলক। সবাইকে এটা বুঝতে পারছো? এখানে যে কোনো এক পাশ থেকে ওই 2 নাম্বার কার্বনের 2টা শাখা আছে,
এই জন্য এটা হচ্ছে নিওপেন্টেন হইতো, সেখান থেকে এটা হয়ে গেছে নিওপেন্টাইল মূলক। তাহলে নিওর সাথে কিন্তু টার্সিয়ারে একটা ডিফারেন্স আছে। টার্সিয়াতে হচ্ছে যে কার্বনে হাত খালি তার সাথে 3টা অ্যালকাইল মূলক, আর নিওতে যে কার্বনে হাত খালি তার পাশেরটাতে কিন্তু 2টা অ্যালকাইল মূলক আছে। তাহলে এটার নাম তোমরা লিখে রাখো নিওপেন্টাইল। নিওপেন্টাইল মূলক। এরপর আসলে আমরা অ্যালকিনের উদাহরণে আসবো। স্যার অ্যালকিন, এটা আমি বুঝি নাই। আচ্ছা এটা বুঝো নাই। দেখো তো এখানে মোট কয়টা কার্বন আছে? 5টা না? আর এই কার্বনে একটা হাত খালি আছে, দেখো আমি এই যে জি তীর চিহ্ন দিচ্ছি। তাহলে এটা একটা পেন্টাইল মূলক, তাই না? পেন্টাইল মূলক। এখন এই পেন্টাইল মূলকের তোমার বাম পাশের কার্বন যেটা, হ্যাঁ, বাম পাশের কার্বন হচ্ছে 1 নাম্বার কার্বন, তার পাশের কার্বন হচ্ছে 2 নাম্বার কার্বন। এই 2 নাম্বারের সাথে 2টা শাখা যুক্ত, এই যে উপরে একটা CH3 নিচে আর একটা CH3। যখন একটা অ্যালকেনের যে কোনো এক পাশ থেকে 2 নাম্বার কার্বনে 2টা শাখা শিকল থাকে, তখন তার নামে পূর্বে নিও যুক্ত করতে হয়। তাই এটার নাম হওয়ার কথা ছিল নিওপেন্টেন। তো যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাই এটার নাম হবে নিওপেন্টাইল। এবার কি বুঝতে পারছো? প্রশ্নটা কে করছিল? প্রশ্নটা কে করছিল? বুঝতে পারছো কি? স্যার স্যার আমি জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এখন আসলে আমরা অ্যালকিনের নামকরণে আসি। প্রচলিত পদ্ধতিতে যখন কোন একটা যৌগের মধ্যে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন স্যার কথা শোনা যাচ্ছে না। জি স্যার, কিছু শুনতে পাচ্ছি না। স্যার শোনা যায় না still। শোনা যায় না স্যার। স্যার আবার মিটিং স্টার্ট করেন। তোমরা আবার জয়েন করো। এখন কি কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, টাইম শেষ হয়ে গেলে তোমরা আবার এই লিঙ্কে জয়েন করো, হ্যাঁ? তাহলে যেটা বলছিলাম, যদি কোনো জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাহলে তার নামের শেষে ইলিন শব্দটা যুক্ত করতে হয়। তার নামের শেষে ইলিন শব্দটা যুক্ত করতে হয়। তা আমি এখানে একটা সংকেত লিখছি, CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। কার্বনের সবগুলো হাত তো ঠিক আছে, তাই না এখানে? আচ্ছা, তো এখানে মোট কয়টা কার্বন আছে? 4টা। 4টা কার্বন থাকলে আমরা সেই যৌগের নাম লিখি বিউট। এখন সেই বিউটের সাথে ইলিন যুক্ত করলে নামটা কি হবে? বিউটিলিন। 4 কার্বন থাকলে তার গ্রিক নাম হচ্ছে বিউট, তার সাথে ইলিন যুক্ত করে নামটা হবে বিউটিলিন। এখন এখানে যে দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনের অবস্থানটা কোথায় হবে?
সেই দ্বিবন্ধনের অবস্থানটা আমরা বুঝাবো গ্রিক সংকেত দ্বারা। তো যে পাশ থেকে দ্বিবন্ধন অবস্থান কাছে হবে সেই পাশ থেকে গ্রিক নোটেশন দিয়ে যেতে হবে। এখন এক্ষেত্রে বাম পাশ এবং ডান পাশ দুই পাশ থেকে কিন্তু দ্বিবন্ধনের অবস্থান সমান দূরত্বে আছে। তাহলে আমি যে কোনো এক পাশ থেকে নোটেশনটা দিয়ে যেতে পারি, যেমন এই পাশটা দিলাম আলফা, তারপরটা দিলাম বিটা, তারপরটা দিলাম গামা। তাহলে এখানে দ্বিবন্ধন অবস্থান কোথায় আছে? বিটা কার্বনে আছে, তাই না? তাহলে এটার জি নাম স্যার। হবে বিটা বিউটিলিন। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে বিটা বিউটিলিন। ধরো এরকম আমি আরেকটা সংকেত লিখি, CH2 ডাবল বন্ড CH। স্যার ওইটা কি গামা বিউটিলিন লেখা আছে তো? না, যে পাশ থেকে কাছে সেই নাম্বারটা নিতে হবে, সবচেয়ে কাছের নাম্বারটা নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন যে যৌগটা লিখলাম এইটা তো কিন্তু একটা দ্বিবন্ধন আছে এবং এটাও 4 কার্বন বিশিষ্ট, তাহলে এটারও নাম কিন্তু হবে বিউটিলিন। তবে এখানে তোমার যদি আমরা আলফা। গ্রিক নোটেশন দিই তাহলে আলফা হবে, তাহলে নাম হচ্ছে আলফা বিউটিলিন। ঠিক আছে, এই হচ্ছে এটার নাম। স্যার এগুলোর উপরে কি স্যার ওই আলফা বিটা মেনশন করে দিতে হবে? হ্যাঁ, ওই অটুক পর্যন্ত দিলেই হবে, আলফা বিটা পর্যন্ত এখানে হয়ে গেছে, এটাই যথেষ্ট। তোমাকে আর গামা, তারপরে ডেল্টা, থিটা, ইটা এগুলো লেখার দরকার নেই। আর যতটুকু পর্যন্ত কাছাকাছি হয় সেই পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আসবো হচ্ছে আমরা অ্যালকাইনের নামকরণে। যদি কোনো একটা যৌগের মধ্যে নিয়মটা কিভাবে লিখবো? কোনটা? আচ্ছা এই নিয়মটা কিভাবে লিখবো? আচ্ছা, কথায় যদি লিখে রাখতে চাও তাহলে এইভাবে লিখে রাখতে পারো যে অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে কার্বন সংখ্যার নামের শেষে ইলিন শব্দটা যুক্ত করতে হয়। কার্বন সংখ্যার নামের শেষে ইলিন শব্দটা যুক্ত করতে হয়। আর দ্বিবন্ধনের অবস্থান গ্রিক সংকেত দ্বারা প্রকাশ করতে হয়। দ্বিবন্ধনের অবস্থান গ্রিক সংকেত দ্বারা প্রকাশ করতে হয়। ঠিক আছে, দেখছো সবাই? আচ্ছা, অতটুকু তোমরা লিখছো সবাই? দ্বিবন্ধন অবস্থান গ্রিক সংকেত দ্বারা প্রকাশ করতে হয়। আর এটা আশা করি তোমাদের মনে থাকবে, যে পাশ থেকে দ্বিবন্ধনের অবস্থানটা আছে সেই পাশ থেকে আসলে গ্রিক সংকেত দেওয়া শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে। তো অ্যালকাইনের ক্ষেত্রে মানে হচ্ছে এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। আর যখনই কোনো একটা যৌগের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তখন ওই যৌগটার নামের শেষে এই অ্যাসিটিলিন শব্দটা যুক্ত করতে হবে এই সংকেতের জন্য। কারণ এই যে কার্বন ট্রিপল বন্ড কার্বন, এটার নামই হচ্ছে অ্যাসিটিলিন। কার্বন ট্রিপল বন্ড কার্বন, এই অংশটার নামই হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে সবসময় শেষে কি লিখতে হবে? অ্যাসিটিলিন শব্দটা লিখতেই হবে। আচ্ছা, এখন আমরা একটা সংকেতটা লিখি একটা। স্যার এটা হচ্ছে ত্রিবন্ধন অ্যালকাইলের ক্ষেত্রে। অ্যালকাইনের ক্ষেত্রে ত্রিবন্ধন অ্যালকাইনের ক্ষেত্রে। আর স্যার ইলিনেরটা কি হয়েছিল যে বিউটিলিন, ওটা দ্বিবন্ধন না? এটা হচ্ছে দ্বিবন্ধনের জন্য, ইলিনটা হচ্ছে দ্বিবন্ধনের জন্য, আর ত্রিবন্ধনের জন্য হচ্ছে অ্যাসিটিলিন। এখন যে সংকেতটা লিখলাম এটাতে খেয়াল করে দেখো, এখানে কিন্তু কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তাই না? এই যে এটা হচ্ছে সেই কার্বন কার্বন ত্রিবন্ধন অংশ। তাহলে এইটা থাকার কারণে এই যৌগটার নামের শেষে অ্যাসিটিলিন কথাটা লিখতেই হবে এই অংশটার জন্য।
আর এখন এই ত্রিবন্ধনের এক পাশে আছে হচ্ছে CH3 CH2, আরেক পাশে আছে হচ্ছে CH3। তো এই CH3টাকে আমরা কি বলি? মিথাইল মূলক, তাই না? স্যার আর বাম পাশে যেটা আছে CH3 CH2, এটা হচ্ছে ইথাইল মূলক। আচ্ছা, তো এই ক্ষেত্রে কোনটাকে আগে লিখবো সেটা হচ্ছে ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী। সেটাকে ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী লিখবো। যেমন ইথাইল শুরু হয় ই দিয়ে আর মিথাইল শুরু হয় এম দিয়ে। তাহলে অ্যালফাবেটের ক্রম অনুযায়ী কোনটা আগে আসে? ই ই আগে আসে। তাহলে ইথাইলটা আগে লিখতে হবে। তাহলে এই যৌগটার নাম হবে ইথাইল, তারপরে আসবে মিথাইল, তারপরে কার্বন কার্বন ত্রিবন্ধনের জন্য অ্যাসিটিলিন। আর এই যৌগের নাম হচ্ছে ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। এইভাবে আসলে প্রচলিত পদ্ধতিতে অ্যালকাইনের নামকরণ করা হতো। আমি আরেকটা সংকেত লিখতেছি, দেখো তো তোমরা এটার নামকরণটা স্যার করতে এখানে পারো। হ্যাঁ বলো, প্রশ্নটা করো। স্যার এটা কি মানে ইথাইল মিথাইল দুইটা দুইটা থাকলে এরকম লিখবো? হ্যাঁ, ইথাইল মিথাইল দুইটা থাকলে এই জিনিসটা লিখতে হবে সিরিয়াল অনুযায়ী। আবার ধরো এখানে যে সংকেতটা লিখলাম, এখানে এই ডান পাশেও মিথাইল মূলক আছে, বাম পাশেও কিন্তু মিথাইল মূলক আছে। তাহলে মিথাইল মূলক মোট কয়টা? দুইটা। দুইটা থাকলে নামটা আসবে ডাই মিথাইল। তাহলে এটা নাম হচ্ছে ডাই মিথাইল। আর এই অংশটার জন্য আমরা কি লিখবো? কার্বন কার্বন ত্রিবন্ধন অংশের জন্য অ্যাসিটিলিন। তাহলে এটা হচ্ছে ডাই মিথাইল অ্যাসিটিলিন। সিটিলেন। হ্যাঁ, অ্যাসিটিলিন। তাহলে এটার নামটাও তোমরা লিখে ফেলো সবাই। ডাই আসলো কেন? এই যে দুইটা মিথাইল মূলক আছে, এই যে একটা মিথাইল মূলক আর এই যে একটা মিথাইল মূলক, মোট দুইটা, এই জন্য ডাই মিথাইল অ্যাসিটিলিন। পরেরটা তো ছিল যে ইথাইল মিথাইল অ্যাসিটিলিনের। না, এখানে কিন্তু মিথাইল মূলক একটাই, এই যে শুধুমাত্র এইটা মিথাইল মূলক, আর এই পুরাটা মিলে কিন্তু একটা ইথাইল জি মূলক। স্যার। এই জন্য ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। আর ওই জায়গায় কিন্তু ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী আসছে আর কি, ইথাইলটা আগে আসে তারপর মিথাইলটা আসে। ঠিক আছে? স্যার এখানে যদি তিনটা হ্যাঁ, মূলক বলো। থাকে তাহলে কি ওই অ্যালফাবেটের অনুযায়ী লিখবো? এখানে তিনটা থাকা সম্ভব না, কিন্তু দেখো এখানে অলরেডি কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তাহলে কার্বনে একটা হাতই খালি থাকবে, প্রত্যেকটা কার্বনে একটা হাতই খালি থাকবে। তাহলে দুইটা মূলকে আসতে পারে সর্বোচ্চ। খেয়াল করে দেখো, আমি যেখানে দেখলাম কার্বন কার্বন ত্রিবন্ধন, তাহলে দুইটা কার্বনই একটা একটা করে হাত খালি আছে, তাই না? তাহলে মূলক কিন্তু একটা একটা করে মোট দুইটা আসতে পারবে। তবে এটা তোমার জন্য আমি বলে রাখতেছি, যত মূলকে আসুক বা যত শাখা শিকল আসুক, ওগুলার নাম লেখার ক্ষেত্রে ইংরেজি অ্যালফাবেটের ক্রম আসবে। ঠিক আছে? নাম স্যার লেখার এই ক্ষেত্রে দুইটার নাম প্রোপেন বা বিউটেন হতো না? না না, এটা হচ্ছে আলাদা নিয়ম, এটা হচ্ছে প্রচলিত পদ্ধতি। এগুলোর মধ্যে কিছু সবগুলোর নামকরণ করা যায় না, এগুলা কিভাবে নামকরণ করতে পারে? অ্যালকাইনটাকে এইভাবে নামকরণ করতে হয়। আমরা প্রচলিত পদ্ধতিতে খুব বেশি আগাবো না, কারণ এগুলো আমাদের অত বেশি দরকার নাই, জাস্ট এটা বোঝানোর জন্য অ্যাসিটিলিন বলা হয়। কারণ হচ্ছে কি জানো, যে এই যে এদের যে রুট, এদের রুট যেটা আছে সেটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এই রুটটার নামই হচ্ছে অ্যাসিটিলিন। আর সেখান থেকে হাইড্রোজেন চলে গিয়ে যে অ্যালকাইল মূলকগুলো আসতেছে, সেই অ্যালকাইল মূলকের নাম লিখে তারপরে এই অংশের জন্য অ্যাসিটিলিন কথাটা লিখতে হচ্ছে। তাহলে ওদের মূল বেসটা কি? অ্যাসিটিলিন। তো এটা আমাদের প্রচলিত পদ্ধতিতে জানতেছি, কারণ অনেক সময় সামনে যখন তোমরা পড়বা তখন আসবে এরকম অ্যাসিটিলিন কথাটা আসবে। ঠিক আছে? ওইটা কিন্তু আর আইউপ্যাক পদ্ধতিতে নামকরণ না, অ্যাসিটিলিনটা ওইটা কিন্তু প্রচলিত পদ্ধতিতে নামকরণ। Okay. আচ্ছা, এখানে একটা সংকেত লেখা আছে, সংকেতটা কি বোঝা যাচ্ছে? জি স্যার বুঝা যাচ্ছে। আচ্ছা, এখানে 1 নাম্বার যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে কিন্তু আর একটাই মাত্র অ্যালকাইল মূলক বা বলতে পারো একটাই মাত্র কার্বন যুক্ত আছে। তো এই ধরনের কার্বনকে বলা হয় প্রাইমারি। এই ধরনের কার্বনকে কি বলা হয়? প্রাইমারি। এবং এদের সাথে যে হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেন গুলোকে বলা হয় প্রাইমারি হাইড্রোজেন। ঠিক আছে?
সবাই কি কথাটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপর দেখো 2 নাম্বার যে কার্বন, স্যার একটু আবার বলবেন? আবার বলতেছি, এই 1 নাম্বার কার্বনের সাথে একটাই মাত্র অ্যালকাইল মূলক বা একটাই মাত্র কার্বন যুক্ত আছে, তাই এই CH3 মূলকটাকে বলা হয় প্রাইমারি বা 1 ডিগ্রি কার্বন, প্রাইমারি কার্বন বা 1 ডিগ্রি কার্বন। আর এর সাথে যতগুলো হাইড্রোজেন আছে এই সবগুলোই হচ্ছে প্রাইমারি হাইড্রোজেন বা 1 ডিগ্রি হাইড্রোজেন। এবার কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা একটা একটা করে কার্বনে স্যার। আসি আর কি। তারপরে দেখো তোমার এই যে 5 নাম্বার কার্বনটা, আমি গোল চিহ্ন দিয়েছি, 5 নাম্বার যে কার্বনটা, সেই কার্বনটার সাথে কয়টা অ্যালকাইল মূলক যুক্ত আছে? বাম পাশে একটা, ডান পাশে একটা, মোট 2টা যুক্ত আছে, তাই না? তাই এই কার্বনটা হচ্ছে সেকেন্ডারি কার্বন। কার্বনটা হচ্ছে সেকেন্ডারি কার্বন এবং এর সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে সেটাও সেকেন্ডারি হাইড্রোজেন। তো সেকেন্ডারি মানে কিন্তু 2 ডিগ্রি, ঠিক আছে? সেকেন্ডারি মানে হচ্ছে 2 ডিগ্রি। এটা সবাই বুঝতে পারছো? কারণ এই ধরনের সংকেত বা সেকেন্ডারি কথাটা আমরা আগেও বলছি, তাই না? আচ্ছা, জি স্যার। যে 4 নাম্বারটা, 4 নাম্বার যে কার্বনটা, এর সাথে মোট কয়টা অ্যালকাইল মূলক যুক্ত আছে? বাম পাশে একটা, ডান পাশে একটা এবং উপরে একটা, 3টা। তো 3টা থাকলে সেটাকে আমরা বলি টারশিয়ারি। এটা হচ্ছে টারশিয়ারি বা 3 ডিগ্রি কার্বন। আর এখানে যে হাইড্রোজেনটা আছে এটা হচ্ছে টারশিয়ারি হাইড্রোজেন বা 3 ডিগ্রি হাইড্রোজেন। এটা কি আগেরটার সাথে রিলেট করা যায়? আগে যে আমরা টারশিয়ারি দেখছি তার সাথে? জি স্যার। জি স্যার। আর 2 নাম্বারটা দেখো। আচ্ছা, এবার দেখো 2 নাম্বারটা। 2 নাম্বারটাতে সে মোট 4টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত। বাম পাশে একটা, ডান পাশে একটা, উপরে একটা, নিচে একটা, তাই না? তো ওর জি 4টা স্যার। হাতই ব্যবহৃত হয়ে গেছে। এই ধরনের কার্বনকে বলা হয় কোয়াটারনারি কার্বন। এই ধরনের কার্বনকে বলা হয় কোয়াটারনারি কার্বন বা 4 ডিগ্রি কার্বন। আর 4 ডিগ্রি কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকে না, ঠিক আছে? জি স্যার। এই জিনিসগুলো কিন্তু অন্যভাবে একটু ব্যাখ্যা করা যায়। দেখো আমি আবার জিনিসটা রিপিট করতেছি, তবে একটু অন্যভাবে। দেখো, যেটাকে আমরা প্রাইমারি বলতেছিলাম, সেই প্রাইমারি কার্বনের সাথে মোট কয়টা হাইড্রোজেন আছে? দেখো তো 3টা আছে, তাই না? জি স্যার। যে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আমরা মোটামুটি প্রাইমারি বা 1 ডিগ্রি বলতে পারি। আর যেটাকে আমরা সেকেন্ডারি বলতেছিলাম তার সাথে 2টা হাইড্রোজেন ছিল, তাহলে যে কার্বনের সাথে 2টা হাইড্রোজেন থাকে সে হচ্ছে সেকেন্ডারি। যে কার্বনের সাথে একটা মাত্র হাইড্রোজেন থাকে সে হচ্ছে টারশিয়ারি। আর যার সাথে কোনো হাইড্রোজেন থাকে না সেটা হচ্ছে কোয়াটারনারি। সবাই কথা শুনতে পারছো? জি জি স্যার। স্যার। এই পর্যন্ত থাকুক। আমরা সামনের দিন অল্প একটু আছে এই প্রচলিত পদ্ধতি, তারপরে উদ্ভূত পদ্ধতিতে শুধুমাত্র অ্যালকেন আর অ্যালকোহলের নামকরণ করা যায়, আর কোনো কিছু নামকরণ করা যায় না। সেটার একটা একটা উদাহরণ দেখে আমরা আইউপেক পদ্ধতির নামকরণে চলে যাব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে? হ্যাঁ,